হাসিনার নাম বললে এখন ছোট্ট বাচ্চাটাও হচ্ছে ওই যে খুনি শব্দটাকে ট্যাগ করে দেয়। এখন পর্যন্ত সরকারের খুব বেশি ফোকাস পয়েন্টে কিছু আমরা দেখছি না। বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি আসলে তারা যেভাবে করে ফাংশনিং করার কথা ছিল প্রত্যেকটা ইস্যুতে, তারা ওই অর্থে ফাংশন করতে পারে নাই। অনেকগুলো ঘোষণা এসেছে কিন্তু সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ত্রুটি দেখেছি। জুলাই আগস্টের আন্দোলন অথবা এই বিপ্লবকে একটু ভালো করে দেখি, এখন এখানে মেইন স্ট্রিম মিডিয়াগুলোর ওই অর্থে খুব বেশি ভূমিকা ছিল না। তারা এটাকে আওয়ামী লীগের যে হত্যাকাণ্ডগুলো ছিল এগুলোকে অনেকটা ঢেকে ফেলার চেষ্টা করেছে এবং আওয়ামী ন্যারেটিভকে এস্টাবলিশ করার চেষ্টা করেছিল। উনি আসলে যা বলেন উনি করেন তার উল্টাটা। যেমন উনি যখন দেশে ছিলেন আন্দোলনের সময় তিনি বলেন তিনি কখন পালিয়ে যান না। তা আমরা দেখেছি, একবার স্পষ্ট দেখেছি হেলিকপ্টারে তিনি উঠছেন, পালিয়ে যাচ্ছেন, এই দৃশ্য আমরা দেখেছি। তো এখন যেহেতু তিনি বলছেন যে তিনি দেশে ফিরবেন, আমার কাছে মনে হয় তিনি তার উল্টাটাই করবেন। আসলে তিনি কখনো ফিরবেন। গুঞ্জন আছে সরকারের সাথে বিরোধী দলের সমঝোতামূলক পলিসিতে হাঁটছে, যার জন্য বর্তমান সরকার দলের সাথে জামায়াতের সাথে তেমন কোনো তীব্র ইস্যু নিয়ে ঝামেলা আমরা দেখছি না। আসলে কি এটা সত্যি কিনা? লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। জুলাই চেতনাকে লালন করছে অনেক মানুষই, কিন্তু সেই জুলাইয়ের স্পিডটাকে সর্বোচ্চ ছড়িয়ে দিতে আজকে আমাদের ৩৬ জুলাই মুখোমুখি স্টুডিওতে রয়েছেন আমাদের সবার পরিচিত সাবেক শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। কেমন আছেন? আচ্ছা, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু শুরুর দিকটাতে যাই, যেহেতু জুলাই মাস চলছে। জুলাই অভ্যুত্থানের ২ বছর গেল। এই ২ বছরে আসলে সফলতা বা পূর্ণতাটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, দর্শকদেরকেও ধন্যবাদ। জুলাই হঠাৎ করে ঘটে যাওয়া কোনো আন্দোলন বা এমন বিষয় না, বরং আওয়ামী ফ্যাসিবাদের যে দীর্ঘদিনের জুলুম নির্যাতন এবং মানুষ এক ধরনের নাভিশ্বাস উঠে যাওয়া। আমরা যদি একটু পিছনের দিকে যাই, সে ২০০৬ সালের ২৮শে অক্টোবর, আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে একটি নির্মম ঘটনা ঘটেছে। সরাসরি রাজনৈতিক দলের প্রধান হিসেবে খুনি হাসিনা হিসেবে আমরা যাকে জানি, তিনি ঘোষণা দিয়েছেন যে সবাই লগি বৈঠা নিয়ে ঢাকা শহরে আসবে এবং তার তাণ্ডব আমরা দেখেছি কিভাবে করে মানুষকে পিটিয়ে হত্যা করা এবং সেই লাশগুলোর উপর নৃত্য করার মতো বড় বড় দৃশ্য। তো তার ধারাবাহিকতায় ২০০৮ সালের শেষের দিকে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে আমরা দেখেছি যে পিলখানা যে ট্র্যাজেডি, এর মধ্য দিয়ে আমাদের দেশের ২৪ সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছিল এবং এর মধ্য দিয়ে একটি দেশের যে সামরিক কাঠামো, আপনি জানেন যেটা ব্যাপক ভিত্তিতে আসলে ভেঙে পড়েছিল। এরপরে আমরা শাপলা চত্বরে দেখেছি আলেমুল আমাদেরকে হত্যা করে। শুধু হত্যা করা হয় না, এই হত্যা নিয়ে এক ধরনের হাসি তামাশা করা। সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা বলেছিল যে আলেমুল আমারা নিজেরা রং মেখে হচ্ছে তারা নাটক করেছে, অভিনয় করেছে, যেটা খুবই আসলে উপহাস আলেমুল আমাদের সাথে। এরপর সাংবাদিক অঙ্গন সাগররুনি হত্যার বিষয়টা জানেন। জামাতের যে নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া অন্যায়ভাবে, যেগুলো এখন আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে এটা টোটালি একটা বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মূলত এই রায়গুলো ঘোষণা এবং বাস্তবায়ন। তো তার প্রেক্ষিতে আমরা দেখেছি আল্লামা সাঈদীর রায়ের পর একটা প্রতিক্রিয়া হয়েছিল, সারা দেশে সাধারণ মানুষ নেমে এসেছিল এবং সেখানে মাত্র ২ দিনের ব্যবধানে প্রায় ১০০+ মানুষকে হত্যা করা হয়েছে। তো নিরাপদ সড়ক আন্দোলন, সেখানেও দেখেছি শিক্ষার্থীদের উপর নির্মমভাবে রাষ্ট্রের যারা ছিল তারা এবং সরকার দলীয় ছাত্র সংগঠন তারা তাদের অঙ্গ সংগঠন হামলা করেছিল। এরপরে কোটা সংস্কার আন্দোলন সেম ঘটনাগুলো ঘটেছিল। তো এই যে দীর্ঘদিন ধরে আসলে একটা নির্যাতন, নিষ্পেষণ, এরপর অর্থনৈতিক ব্যবস্থা একটা লুটপাটের কারখানা তৈরি করে ফেলা হয়েছিল। ৭১-এর যে মূল চেতনা সেটাকে বাদ দিয়ে এটাকে একদম বিজনেস কার্ড হিসেবে আওয়ামী লীগ ব্যবহার করেছিল। তো মানুষ আসলে সবকিছু মিলে একটা মুক্তির বা এই পরিস্থিতি থেকে তারা মুক্তির আশায় দিন গুনছিল। তো তার প্রেক্ষিতে আমরা দেখেছি যে কোটা সংস্কার, যেটা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে
2024-এ শুরু হয়েছিল। যদি এটা জুন মাস থেকে শুরু হয়েছিল, একটা সেটল ইস্যুকে সরকার নিজে নিয়ে এসেছে। পরবর্তীতে যেটা পাবলিক ইউনিভার্সিটি থেকে আন্দোলনটা শুরু হয়েছে, ধারাবাহিকভাবে সেটা সব জায়গায় পৌঁছে গিয়েছে। তো এই যে একটা মোক্ষম সময় এসে আসলে দীর্ঘদিনের যে মানুষের একটা মুক্তির আশা বা প্রহর গোনা, তো সেই প্রহরেরকে কাজে লাগানোর মধ্য দিয়ে মূলত জুলাই এবং আগস্ট যে বিপ্লব সেটা সংগঠিত হয়েছে। তো এখানে আমরা যদি একটু দেখি যে জুলাই আন্দোলনটা কিভাবে হয়েছে, এখানে আসলে সবার অংশগ্রহণ ছিল। আমি কখনোই কোনো অবস্থায় আগেও বলি নাই, এখনো বলবো না যে এটা কোনো একক ব্যক্তি, কোনো মাস্টার মাইন্ড অথবা একক মহানায়ক অথবা একক কোনো দলের কৃতিত্বের মধ্য দিয়ে হয়েছে। এটা বাংলাদেশের আপামর সকল মানুষের মধ্য দিয়ে। যেমন আপনি জানেন যে একটা স্লোগান ওই সময় খুব বেশি জনপ্রিয় হয়েছিল যে বিকল্পকে। তো এই প্রশ্নের উত্তরটা ছিল যে বিকল্প আমি। দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকে এখানে নিজেকে লিডিং পজিশনে এবং প্রত্যেকে হচ্ছে আন্দোলনকে বাস্তবায়নের পজিশন থেকে কাজ করেছিল। তো আমরা দেখেছি প্রত্যেক শ্রেণী পেশা এখানে ইনভলভ হয়েছে, দেশে বিদেশে। এবং বিদেশে যারা ছিল, এবং আপনারা আমাদের মায়েরা কিভাবে ভূমিকা রেখেছিল, তারা খাবার নিয়ে এসেছিল, নিজের সন্তানকে সামনের দিকে এগিয়ে দিয়েছিল। আমাদের বোনেরা দেখেছি যখন ভাইদেরকে আক্রমণ করা হয়েছিল, বোনেরা ঢাল হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। তো এই যে আসলে একটা মানে সামষ্টিক অর্থে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এর মধ্য দিয়ে আসলে জুলাই। এখন আপনি যেটা বলেছেন যে সফলতা ব্যর্থতা, নিঃসন্দেহে আমরা একটা পরিস্থিতি থেকে একটা পরিস্থিতি এসেছি। তো পৃথিবীতে আসলে বড় বড় যে বিপ্লবগুলো আপনি দেখবেন যে এরপরে প্রত্যেকটা বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়েছে, অথবা বিপ্লবগুলো বেহাত হয়েছে, অথবা হচ্ছে সেটা বিপ্লবকে যারা খুব চমৎকার ভাবে কাজে লাগাতে পেরেছে সেটার উদাহরণও আছে। আমাদের বাংলাদেশে আমি এক অর্থে বলবো না যে আমাদের এই বিপ্লবটা একবারে পরিপূর্ণভাবে আমরা সকল সুফলগুলো পেয়েছি, আবার এটাও বলবো না যে না আমরা একেবারে ব্যর্থ হয়ে গিয়েছি, বরং দুটোর মাঝামাঝি একটা অবস্থানে আছে। তো আগামী দিনে আমরা যদি যারা এই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল সকল মানুষকে ওন করতে পারি, বিশেষ করে হচ্ছে এখানে যারা শহীদ হয়েছেন তাদেরকে যদি ওন করতে পারি, শহীদ ফ্যামিলিগুলোর কথাগুলো আলহামদুলিল্লাহ তারা বলার চেষ্টা করছেন, আমরা যদি তাদের কথাগুলোকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি, আহত পঙ্গুত্ব যারা আছে তাদেরকে উপলব্ধি করতে পারি, তাহলে আমার মনে হয় যে কাঙ্ক্ষিত বাংলাদেশ যেদিকে যাত্রা করছে সেখানে কিছুটা বিচ্যুতি হলেও আমরা ইনশাল্লাহ সফলতার দিকে এগিয়ে যাব। এবং আমরা একটা আশাবাদী প্রজন্ম। আপনি জানেন যে জেন জি, জেন আলফা, এরা বাংলাদেশকে নিয়ে খুব চমৎকার আশাবাদী এবং দেশপ্রেমের যে একটি চমৎকার বহিঃপ্রকাশ আপনার প্রত্যেকের কথা, প্রত্যেকের কাজ এবং প্রত্যেকের আচরণের মধ্যে সেটা খুঁজে পাবেন। তো আমার মনে হয় যে প্রজন্মটা জুলাইয়ের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, এই প্রজন্মের হাত ধরে আগামী দিনে আমরা সঠিক সুফলগুলো পাবো ইনশাল্লাহ। আন্দোলনের সময় যে প্রত্যাশাগুলো ছিল, যেমন ধরুন জবাবদিহিতামূলক রাষ্ট্র, রাজনৈতিক সংস্কৃতি বা ন্যায় বিচার, এই 2 বছরে কি আপনার মনে হচ্ছে যে এগুলো বাস্তবায়িত হয়েছে? এটা আমি যেটা আমার মূল কথা সেটা হচ্ছে কিছুটা আমাদের ভিতরে পরিবর্তন এসেছে। যেমন আমরা যদি আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে একটু পর্যালোচনা করি, উনি আলহামদুলিল্লাহ একটা প্রেক্ষাপটে দেশের বাহিরে ছিলেন, থাকতে বাধ্য হয়েছেন, সেটা এক একজন এক একভাবে বিশ্লেষণ করে। এরপরে তিনি জুলাই আগস্টের এরপরে কিন্তু তিনি দেশে আসতে পেরেছেন এবং নির্বাচন হয়েছে, সরকার গঠন। তো এই সব কিছুর মূলে কিন্তু আসলে জুলাই ছিল, জুলাইয়ের কারণে এটা পসিবল হয়েছে। তো শুরুর দিকটাতে আমরা দেখেছি একজন প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে বক্তব্য বিবৃতিগুলো আসা দরকার, যেমন ধরুন হচ্ছে গুপ্ত ইস্যুতে তিনি যেভাবে করে জনসমাবেশে বক্তব্য দিয়েছেন, অথবা 71 ইস্যুটাকে উনি যেভাবে করে আওয়ামী ন্যারেটিভের মধ্য দিয়ে আবার নিয়ে আসার চেষ্টা করেছেন। এরপরে হচ্ছে তিনি ছোটখাটো বিষয়গুলোতে, যেমন ধরুন আমরা খুবই হাস্যকর হয়ে গিয়েছে যে কুমিল্লা গিয়ে তিনি জনসভায় বক্তব্য দিয়েছিলেন যে সেখানে ইপিজেড করবেন, এরপর রাজশাহী গিয়ে তিনি আমের বাগান। তো যে বিষয়গুলো আসলে একজন প্রধানমন্ত্রীর জায়গা থেকে কিছুটা হাস্যকর হয়েছে। এরপর সংসদে আমরা দেখেছি ওনার যারা মন্ত্রীবর্গ রয়েছেন অথবা সংসদ সদস্য রয়েছেন তাদের কিছু কিছু বক্তব্য আসলে রাজনৈতিক এই সংস্কৃতিকে লালন করে না, বরং সেটার বিপরীতে যায়। তো সেখানে তিনি হেসে হেসে টেবিল চাপড়াচ্ছেন, এরকম কিছু বিষয় আমরা দেখেছি। কিন্তু আবার লাস্ট যেটা আমাদের ওনার বক্তব্য, বিশেষ করে বাজেট অধিবেশনের সর্বশেষ বক্তব্যটাতে কিছুটা আশান্বিত হওয়ার মতো বিষয় আমরা পেয়েছি। বিশেষ করে যে একটা সহনশীল রাজনৈতিক সংস্কৃতির কথা আপনি বলছেন, অথবা জবাবদিহিতার যে জায়গাগুলো আছে, তো এটা কিছুটা উন্নতি আমার কাছে হচ্ছে বলে মনে হয়। তবে এই ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকাটা আরেকটু শক্তিশালী হিসেবে মানুষ প্রত্যাশা করছে, যেটা আমিও মানুষ হিসেবে সাধারণ মানুষের
মানুষের কণ্ঠস্বর হিসেবে আমার কাছে মনে হয় যে বিরোধী দল যদি এখানে তাদের যে ভূমিকাটা আলহামদুলিল্লাহ তারা রাখছেন, তারাও কিন্তু আলহামদুলিল্লাহ তাদের সংস্কৃতিটা চেঞ্জ করছেন। আপনি দেখবেন যে আগে যেটা হতো যে একটা সবসময় উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে বিরোধী দল থাকা, আর অথবা হচ্ছে তারা চলে যাবে, বাকিটা হচ্ছে সরকার দল তাদের মতো করে সংসদ চালাবে। তো এখানে আলহামদুলিল্লাহ সে জায়গায় প্রশ্ন হচ্ছে এবং সেটার জবাবদিহিতা হচ্ছে। তা আমি আশা করব যে এই জায়গাগুলো আরো বেশি সামনে ডেভেলপ করবে। আর ন্যায় বিচার প্রশ্নে যদি আমরা আসি, এখানেও আসলে কিছুটা আশাহত আমরা হই যে এই রাষ্ট্রটা যেভাবে ন্যায় বিচারের বা ইনসাফের রাষ্ট্র হওয়ার কথা ছিল, সকলের প্রত্যাশা তো এটাই ছিল। খুনি হাসিনা অথবা তার আওয়ামী ফ্যাসিবাদের যে বিষয়টা আমি শুরুর দিকে বললাম, তো এর বিপরীত দিকে সবকিছু ন্যায়ের একটা ভিত্তির উপর দিয়ে প্রতিষ্ঠিত হবে, এটাই সবার প্রত্যাশা। তো সে জায়গাটাতেও কিছুটা দুর্বলতা আছে। আমি প্রত্যাশা করব যে এটা সরকার, বিরোধী দল এবং সকল স্টেক, একটা রাষ্ট্রে তো আসলে শুধু যারা ক্ষমতাশীল বা বিরোধী দল রাজনৈতিক দলই তো রাষ্ট্রের সবকিছু না। আমরা আমাদের প্রত্যেকটা প্রফেশনাল জায়গাগুলো থেকে, রাষ্ট্রের প্রত্যেকটা প্রজন্ম থেকে এবং প্রত্যেকটা মানুষ যদি আমরা সচেতন হই, তাহলে আমার মনে হয় সরকার এবং যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা এই ন্যায় বিচার এবং যে প্রত্যাশা সেটা করতে বাধ্য হবেন। জাহিদ, আমরা প্রায় শুনি যে জুলাই আহতদের মানে ওনাদের চিকিৎসা নিয়ে অভিযোগ শোনা যাচ্ছে, শহীদ পরিবারগুলোর এখনো আহাজারি করে সব মানে সংবাদ সম্মেলন করছে, এই ব্যর্থতাটা কার? এখানে ব্যর্থতাটা আমি বলবো যে কিছু রাজনৈতিক দল তারা অথবা কিছু ব্যক্তি গোষ্ঠী বলতে পারি, তারা এই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে এক ধরনের নিজেদের রাজনৈতিক একটা ফায়দা হাসিলের চেষ্টা করেছেন, যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। এবং এখানে ফ্যাসিবাদ, যারা পতিত ফ্যাসিবাদ, তারাও এখানে তাদের একটা গোষ্ঠীও ইন্টারনালি কাজ করেছেন যে কিছু লোককে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল। তো এটা করতে গিয়ে আসলে কিছুটা ব্যাহত হয়েছে। আর বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি আসলে তারা যেভাবে করে ফাংশনিং করার কথা ছিল প্রত্যেকটা ইস্যুতে, তারা ওই অর্থে ফাংশন করতে পারে নাই। অনেকগুলো ঘোষণা এসেছে কিন্তু সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ত্রুটি দেখেছি। তো আমি টোটাল রাষ্ট্রের কাঠামোর গত ত্রুটির কারণে এই জিনিসগুলো ঘটেছে। তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কিছু ব্যক্তি বা হচ্ছে অনেকগুলো সংগঠন তারা এগিয়ে এসেছে, কিছু রাজনৈতিক দলও আহত পঙ্গুত্ব বরণকারী পরিবারগুলো অথবা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তো এখানে আমি আশা করতে চাই যে তাদের জায়গা থেকে যে অভিযোগগুলো আসছে এটা রাষ্ট্র খুব সিরিয়াসলি নিবেন এবং তাদের মধ্য দিয়ে আসলে বাংলাদেশে টোটাল পরিবর্তনের একটা স্বপ্ন জাগ্রত হয়েছে অথবা পরিবর্তন আমরা করার দিকে ধাবিত হচ্ছি। কিন্তু তাদেরকে যদি আসলে মূল্যায়নের ক্ষেত্রে ঘাটতি হয় অথবা তারাই যদি সঠিকভাবে রাষ্ট্র থেকে তাদের প্রাপ্য না পায়, তাহলে আসলে পাবেটাকে? তো এই প্রশ্নটা রেখে আমি প্রত্যাশা করব যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। আমরা অনেকেই বলছেন যে, অনেকেই বলে যে জুলাইয়ের চেতনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা, কিন্তু সংস্কারটা কম। এ ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, সেটা তো আমরা দেখছি যে আসলে এখন যদি এখানে আওয়ামী লীগকে আপনি আপাতত যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ অথবা তারা এখান থেকে পালিয়ে চলে গেছে, তাদের যারা যিনি প্রধান ছিলেন, অথবা আমরা এখন দেখছি যে তাদের অনেক নেতারাই বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন, অথচ তাদের ডাকে এখানে যারা আন্দোলন করছেন তারা কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও গ্রেপ্তার হচ্ছেন, কারাগারে আছেন অথবা রিস্ক নিচ্ছেন হাসিনার জন্য, একজন যিনি তাদেরকে ফেলে রেখে চলে গেছেন, পালিয়ে গেছেন। তো এই জায়গায় এসে যদি বাকি দলগুলোর কথা চিন্তা করি, বিএনপি অথবা জামায়াত অথবা অন্য যে দলগুলো রয়েছেন, তো এখানে যদি একটু বিশ্লেষণে আমরা যাই, দেখুন জুলাইয়ের কারণেই তো হচ্ছে আসলে টোটাল এই পরিবর্তনটা, নতুবা তো এই মুহূর্তে নির্বাচনই হওয়ার কথা ছিল না বাংলাদেশ সংবিধান। কিন্তু সে জায়গায় সরকার দলীয় মন্ত্রী এমপিরা কথায় কথায় সংবিধানের দোহাই দেন। সংবিধানের দোহাই দিয়ে তো আসলে জুলাই হয়নি, সংবিধানের মাধ্যমে তো আসলে হাসিনা পালিয়ে যায় নাই, সংবিধানের মাধ্যমে তো ডক্টর ইউনূস ক্ষমতায় আসেন নাই, সেটার মাধ্যমে তো আসলে নির্বাচনটা হয় নাই। তো এটা সংস্কার করার জন্যই তো সবকিছু। এই জায়গায় এসে আমরা খুবই খুবই আশাহত হয়েছি প্রজন্ম, যে যেখানে গণভোট হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, কিন্তু সেই গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকার তারা দ্বিচারিতা অংশ নিচ্ছে। বিশেষ করে দুইটা পয়েন্ট আমি বলতে চাই। শুরুর দিকটাতে হচ্ছে প্রধানমন্ত্রী অথবা বিএনপির পক্ষ থেকে গণভোটের পক্ষে হানা কোনো কিছু বলা হচ্ছিল না, অর্থাৎ তারা এটা নিয়ে কোনো প্রচারণায় চালাচ্ছিল না। পরবর্তীতে যখন অনলাইন
অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ক্যাম্পেইন হচ্ছে, এক ধরনের প্রধানমন্ত্রীকে প্রশ্নের জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে, তখন তিনি কিছু কিছু জনসমাবেশে হা ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য বলেছেন, আহ্বান করেছেন সবার প্রতি ধানের শীষের পাশাপাশি। কিন্তু আমরা দেখলাম যে বিএনপির অনেকেই হচ্ছে যখন ভোটের দিতে গিয়েছেন, না ভোট দিয়ে তারাই সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্ট করেছেন, তাদের ভোটগুলো গণভোটে না দিয়েছেন। কিন্তু আবার পরবর্তী যখন রায় বাস্তবায়নের প্রশ্ন আসছেন, তখন ওনারা এখানে সংবিধানকে অথবা ওই যে হাইকোর্ট দেখানোর মতো কিছু বিষয়কে নিয়ে এসে এটা রায় বাস্তবায়নের ক্ষেত্রে পিছুটান। তা আমি এটা সরকারকে দায়ী করতে চাই, পাশাপাশি হচ্ছে সরকারের এই দ্বিচারিতা তারা অবশ্যই ত্যাগ করবেন, কারণ এই দ্বিচারিতার মধ্য দিয়ে বাংলাদেশে খুব ভালো কিছু রাজনীতি করবে এটা প্রজন্ম মেনে নিবে আমি এটা মনে করি না। তো আশা করব যে ইনশাল্লাহ এই পরিবর্তনগুলো অথবা চেতনার যে মানে সঠিক ব্যবহার এটা যেন নিশ্চিত হয়। বর্তমান বিএনপি সরকারের যে কার্যক্রমগুলো, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কোথায় কোথায় সফলতা দেখছেন এবং কোথায় কোথায় ঘাটতি মনে করছেন? আমরা যদি হলিস্টিক জায়গা থেকে দেখি তাহলে আসলে এখন পর্যন্ত সরকারের খুব বেশি ফোকাস পয়েন্টে কিছু আমরা দেখছি না, যে একটি রাষ্ট্রের তারা ক্ষমতায় আসার পর যে নতুন করে একটি রাষ্ট্রের স্বপ্ন জাগানো, সবকিছু আসলে অ্যাজ ইউজুয়াল একটা পদ্ধতির মধ্য দিয়ে চলছে। যদিও দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন হয়েছে, তো বাজেটের ক্ষেত্রে ওই পর্যালোচনা আমি যাব না বিস্তারিত, যেহেতু এটা নিয়ে অনেক টকশো অনেক আলোচনা হয়েছে, সংসদীয় লম্বা আলোচনা হয়েছে। এটাও আসলে একটা অ্যাজ ইউজুয়াল একটা বাজেট, ঘাটতি বাজেট করেছেন। ওনারা বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট, তো অথচ আপনি যদি এটার পিছনের দিকটা দেখেন, সেই বাংলাদেশের স্বাধীনতার পরের বাজেট, তো তখনকার যে মানে যে কোনো জিনিসের ভ্যালুস এবং এখনকার ভ্যালু, সেই হিসাবগুলো আসলে তখনকার মতোই আছে মূল্যস্ফীতি অথবা অন্যান্য ক্যালকুলেশন করলে। আর এখানে একটা বড় জায়গা হচ্ছে ঋণ, যেটা বিগত পতিত সরকার তারা রেখে গিয়েছে, এবং এই সরকারও এখানে বড় একটা পোর্শন আসলে ঋণের মধ্য দিয়ে তারা তাদের বাজেটকে ডিজাইন করেছেন, সাজিয়েছেন। তো এই জায়গাগুলো সবকিছু মিলে অন্যান্য সেক্টরগুলোতেও শিক্ষা খাত বলুন বা যেটা আমাদের নতুন করে কর্মসংস্থান বলুন, এখন পর্যন্ত সরকার খুব বেশি চমকপ্রদ অথবা রাষ্ট্রকে দেওয়ার মতো কিছু করতে পেরেছে বলে আমার নজরে আসে না, সবকিছু অ্যাজ ইউজুয়াল পদ্ধতি চলছে। সম্প্রতি একটা জরিপে দেখা গেছে যে দেশের ৭৫.৩% মানুষ বর্তমান প্রধানমন্ত্রীকে পছন্দ করে। আপনি কি তার মধ্যে আচ্ছা, একজন? জরিপটা আমি জানি না এটা কোন প্রতিষ্ঠান করেছে, তবে এটা খুব বেশি আলোচনায় আসেনি, এবং এই জরিপে অন্তত আমার মতো একজন বাংলাদেশ সচেতন মানুষ বা নাগরিক অংশ নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু জরিপের কোনো মানে কোশ্চেনিয়ার অথবা কোনো ডকুমেন্টস আমার কাছে আসেনি। তো সে জায়গা থেকে যদি সেটা হয়ে থাকে, আমার মনে হয় সেটা পরিপূর্ণভাবে মানে অ্যাকুরেট হয়নি, এবং এখানে কিছু বায়াসনেস কাজ করেছে, আমার কাছে এমনটা মনে হয়। আমি জানি না বাস্তবতা কি। আচ্ছা, আপনি তো আগে শিবিরে ছিলেন, পরে জামায়াতে আসছেন। এখন আপনার কাছে আসলে কোনটাকে চ্যালেঞ্জিং মনে হচ্ছে? আচ্ছা দেখুন, প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা চ্যালেঞ্জ রয়েছে। আপনি এখন যে প্রফেশনটাতে আছে এখানকার চ্যালেঞ্জটা একরকম, আবার আপনি যদি এখান থেকে সুইচ করে অন্য কোনো প্রফেশনে যান অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে যান, দেখবেন সেখানকার চ্যালেঞ্জটা এক এক রকম। তো সে জায়গায় ছাত্র শিবির তো ছাত্র অঙ্গ নিয়ে কাজ করে, এবং সেখানে এটা একটা লম্বা জার্নি ছিল আমার, বিশেষ করে ২০০৫ সালে আমি যখন একেবারে স্কুল লেভেলে পড়াশোনা করি, তখন থেকে শিবিরের সাথে সম্পৃক্ত হওয়া। তো দেন আস্তে আস্তে করে তো শিবিরের সর্বোচ্চ যে দায়িত্ব, কেন্দ্রীয় সভাপতি, সেটা দায়িত্ব পালনের সুযোগ হয়েছিল। তো এই লম্বা জার্নিতে আসলে অনেক অভিজ্ঞতা, বিশেষ করে বাংলাদেশকে বোঝা, বাংলাদেশের ছাত্র বা ছাত্র রাজনীতি, এরপরে এর মাঝখানে তো অনেকগুলো বিষয় ঘটে গেল। ফ্যাসিবাদের আমলটা আমরা পেয়েছি, এরপরে হচ্ছে আবার ফ্যাসিবাদের পতনের আমল পেয়েছি, ইন্টারিমের আমল পেয়েছি। তো রাজনৈতিকভাবে অনেকগুলো, এরপরে ক্যাম্পাসের অনেকগুলো আন্দোলনের সাথে আমাকে যেতে হয়েছে। তো সবকিছু মিলে আমার মনে হয় সেটা একটা প্যাটার্নের জায়গা। আর এখন তো হচ্ছে আসলে প্রফেশনাল এবং এখানে বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে সম্পৃক্ত হওয়া। তো এখানে চ্যালেঞ্জটা আবার একটু ভিন্ন মাত্রিকতা, এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে অল ক্লাস অফ পিপলদেরকে নিয়ে এখানে কাজ করতে হয়। তো এখানে আমার মনে হয় কিছুটা ক্ষেত্রে মোর চ্যালেঞ্জিং, যদি আপনি ডিরেক্টলি কম্পারিজনে যাই আমরা। গুঞ্জন আছে যে সরকার মানে সরকারের সাথে বিরোধী দলের একটা মানে সমঝোতামূলক পলিসিতে হাঁটছেন, যার জন্য বর্তমান সরকার দলের সাথে জামায়াতের সাথে
তেমন কোনো তীব্র ইস্যু নিয়ে ঝামেলা আমরা দেখছি না, আসলে কি এটা সত্যি কিনা? না, এখানে আমি শব্দটার সাথে একটু দ্বিমত করি। ঝামেলা করতেই হবে এটা তো আসলে রাজনীতির জন্য বাধ্যবাধকতামূলক নয়, বরং বিরোধী দলের কাজই হচ্ছে গঠনমূলক সমালোচনা করা। তো সে জায়গায় আমি একটা পয়েন্টে বলেছি যে মানুষ যেটা প্রত্যাশা করছে, যেটা আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখবেন অথবা তাদের কমেন্টস গুলো খেয়াল করবেন অথবা বিভিন্ন পারসেপশনে বিভিন্ন চায়ের আলাপে যেটা মানুষ বলছেন যে বিরোধী দলকে আর একটু শক্তিশালী ভূমিকা পালন করা। তো আমি এটাকে সমঝোতা হিসেবে মানতে চাই না এবং ঝামেলা করতেই হবে এটাও মানতে চাই না। বাট বিরোধী দলের কাছে সংসদীয় আচরণ এবং মানুষ যা প্রত্যাশা করে বিরোধী দল যেন সেটা তারা বাস্তবায়ন করে বা সেভাবে যেন তাদের রোলগুলো প্লে করে, এটা আমি চাইবো। অভিযোগ আছে যে প্রায় শোনা যায় যে মূলধারার গণমাধ্যমগুলো অতীত সরকারের দ্বারা প্রভাবিত। সেই সময়ে আওয়ামী লীগের যে আহ, অর্থনৈতিক বা এই যে দেশের টাকা পাচার করা বা ওনাদের যে দুর্নীতিগুলো, যার কারণে মিডিয়ায় প্রকাশ পায়নি। আবার বিরোধী দল বা অন্যান্য দলের যে ভালো কাজগুলো ছিল সেটাকেও প্রকাশ করা হয়নি। এ ব্যাপারে আপনার মানে কি মনে হচ্ছে? আমার কাছে আমি আপনার সাথে একমত আপনার এই বিষয়টার সাথে। বিগত সময়ে আসলে মিডিয়াকে টোটালি আওয়ামী লীগ তার নিজস্ব একটা দলের পার্ট হিসেবে অথবা অঙ্গ সংগঠন হিসেবে কাজ করেছে। কিছু কিছু মিডিয়া কাজ করেছিল, আপনাদের ফেস দ্য পিপলও আলহামদুলিল্লাহ এটা একটা অনলাইন প্ল্যাটফর্মে ছিল, তো সেখান থেকেও লড়াই করেছেন। তো আমরা যদি জুলাই আগস্টের আন্দোলন অথবা এই বিপ্লবকে একটু ভালো করে দেখি, যেখানে মেইন স্ট্রিম মিডিয়াগুলোর ওই অর্থে খুব বেশি ভূমিকা ছিল না। তারা এটাকে আওয়ামী লীগের যে হত্যাকাণ্ডগুলো ছিল এগুলোকে অনেকটা ঢেকে ফেলার চেষ্টা করেছে এবং আওয়ামী ন্যারেটিভকে এস্টাবলিশ করার চেষ্টা করেছিল। তো সে জায়গায় সোশ্যাল মিডিয়ার যে অঙ্গনটা অথবা এখানে কিছু অনলাইন মিডিয়া তাদের ভূমিকাটা মুখ্য ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাইয়ের পরে সবার এই চরিত্রটা পরিবর্তন হবে। আসলে মানুষের চরিত্র তো আসলে একটা জায়গায় তৈরি হলে এটা হঠাৎ করে চেঞ্জ হয় না। তো ফ্যাসিবাদী অথবা আওয়ামী যে মানে মিডিয়ার ন্যারেটিভের যে ধাঁচগুলো এগুলো আসলে এখনো জারি আছে এবং রিসেন্ট টাইম আমরা দেখছি যে ওই সময় যারা ডিরেক্টলি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছিল এরকম অনেক উপস্থাপককে অনেক চ্যানেলগুলো নিয়ে আসছেন অথবা তাদের যারা খুব মানে গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে সেখানে নিয়ে আসছেন এবং কিছু কিছু ক্ষেত্রে এমন দেখছি যে ওই সময় বলা হতো যে আসলে বিভিন্ন দলে এজেন্ট থাকে। তো এখন দেখছি যে আমরা বিএনপির মধ্যে এমন এমন কিছু এমপি অথবা তারা বক্তব্য সেম আওয়ামী লীগ যা বক্তব্য দিত আগে ঠিক একই স্টাইলের বক্তব্য। তো সবকিছু মিলে মিডিয়ার এই সংস্কারটা বাংলাদেশের বা বাংলাদেশ পন্থীদের স্বার্থে দরকার এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকার একটা কমিশন গঠন করতে পারে অথবা আমরা সাধারণ নাগরিকরাই এই মিডিয়া সংস্কার একটা কমিশন গঠন হয়ে যেতে পারে আমার কাছে মনে হয়। মিডিয়া নিয়ে এই 2 বছরে আপনাদের প্রস্তুতিটা কি? বা অনেকেই বলছে যে জুলাই উদযাপনের চেয়ে জুলাই সংস্কার প্রয়োজন। আপনার মতামত আসলে কি? মিডিয়ার এই জায়গাটা প্রস্তুতি আসলে মিডিয়াকে তো স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত। এখন স্বাধীনতা এক একজন এক একভাবে উপভোগ করে এবং ব্যবহার করে। কেউ হচ্ছে সে স্বাধীনতাকে সঠিক অর্থে উপলব্ধি করতে পারেন এবং সেটাকে তিনি ওইভাবে আউটপুট নিয়ে আসেন। আবার কেউ হচ্ছে সে স্বাধীনতাকে পেয়ে সেটাকে ভিন্ন। তো যেটা আমি বলছিলাম যে আসলে আওয়ামী ওই ন্যারেটিভের ধাঁচগুলো এখনো পরিবর্তন হয় নাই এবং আমি পার্সোনালি অনেকগুলো মিডিয়াতেই বিভিন্ন টক শোতে গিয়েছিলাম। তা আসলে একটা জিনিস কি মানুষের প্রশ্ন অথবা হচ্ছে তাদের ন্যারেটিভ উৎপাদনের যে একটা ধরন বা একটা প্যাটার্ন এটা তো উপলব্ধি করতে পারে। আমরা এই প্রজন্ম যদি সেটা উপলব্ধি করতে না পারি তাহলে আমরা জুলাই বিপ্লব কিভাবে করলাম। তো এই জায়গাগুলোতে আসলে আমার কাছে মনে হয় যে আমরা আরো সচেতন হতে হবে। এক্ষেত্রে সরকারকেও আমি আহ্বান জানাবো, যেহেতু তাদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে, তারা ক্ষমতায় এসেছেন, পাশাপাশি বিরোধী দল সহ সকল রাজনৈতিক অঙ্গন সবাইকে মিডিয়ার এই জায়গাটা সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। সম্প্রতি কালচারাল অঙ্গনে যারা আওয়ামী লীগের সমর্থক আছেন তাদেরকে দেখা গেছে জুলাই অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য প্রকাশ করতে বা পোস্ট করতে। এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। আসলে এটাকে কি করা উচিত, কিভাবে বন্ধ করা উচিত? এটা হচ্ছে মানে তাদের একটা হঠকারী বিষয়। আর আওয়ামী লীগের যে চরিত্র তারা আসলে দেখুন এতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এখনো আওয়ামী লীগের কোন নেতা অথবা তাদের যিনি প্রধান রয়েছেন অনেক বক্তব্য উনি এবছরে ফিরে আসবেন এমন বিষয়টাও একটা বিষয়ে একটা ওনার কলামে তিনি উল্লেখ করেছেন। এরপরে হচ্ছে যে কোনো সময় ফিরে আসবেন এরকম বিষয়টাও চলে আসছে। তো আওয়ামী লীগে যারা করে সেটা কালচারাল
অঙ্গন থেকে হোক, পলিটিক্যাল অঙ্গন থেকে হোক, আসলে এই মানুষগুলোর ভিতরে কখনো কোনো বিষয়ে কোনো অনুশোচনা আমরা দেখি না। সেটা একবারে তাদের টপ থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত। তো ঠিক সেম জিনিসটাই করছেন, তবে তাদের এই যে একটা হঠকারী সাহস, এটার প্রশংসাও করতে হয়, আবার দুর্ভাগ্যজনক বলতে হয় যে এটা বোকা বোকা স্বর্গে বসবাস করছে। তো আপনি দেখবেন যে এই এটা রিয়াকশনটা কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে এবং জুলাই যোদ্ধা যারা ছিলেন প্রজন্মের পক্ষ থেকে খুব সিরিয়াসলি এসেছে এবং সর্বসম্ভবত ক্ষমা চাইতেও বাধ্য হয়েছেন। তো এটা আসলে জাস্ট একটা আই ওয়াশিং বিষয় আর কি। তো আমি মনে করি যে এই বিষয়ে আমরা সোচ্চার থাকলে আসলে তাদের এই সমস্ত প্রচেষ্টা বা এই সমস্ত মন্তব্য আসলে কিছুই হবে না। আচ্ছা, কিন্তু আমি যদি একটু ভিন্নভাবে বলি, যে আমরা কিন্তু দেখেছি যে ছাত্রদল প্রকাশ্যে প্রতিবাদ করেছে, সেখানে ছাত্র শিবিরের ভূমিকাটা খুব একটা দৃশ্যমান না। এ ব্যাপারে আপনি কি ব্যাখ্যা করবেন, বলেন? হ্যাঁ, দৃশ্য অদৃশ্যটা হচ্ছে আসলে এটাকে হয়তো মিডিয়ার প্রচার প্রচারের মধ্য দিয়ে হয়। তো ছাত্র শিবিরও এই বিষয়ে তাদের প্রতিবাদ জানিয়েছে। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি তাদের নেতা কর্মীদের যে বিষয়গুলো আছে এগুলো একটু খেয়াল করলে বা পর্যালোচনা করলে আমার মনে হয় স্পষ্ট হয়ে যাবে। তা আমি এখানে ছাত্রদল শিবিরকে আলাদা করতে চাই না। আমার মনে হয় এখানে জুলাইয়ের পক্ষে যারা, তাদের সবাইকে এই বিষয়ে প্রতিবাদ করা এবং সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগের প্রতি জামায়াত বা ছাত্র শিবিরের বর্তমান রাজনৈতিক অবস্থানটা আসলে কি? আদর্শগত বিরোধ নাকি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা? কি ভাবছেন আপনি? এই সমীকরণটা আসলে কোথায়? দেখুন, বাংলাদেশের রাজনীতি তো অনেকগুলো ধারার মধ্য দিয়ে আজকে এই পর্যায়ে এসেছে। তো জুলাই এসে আওয়ামী লীগ তার দলীয়ভাবে এবং সরকারের থেকে আসলে যা করেছে, অথবা তাদের যারা অঙ্গ সংগঠন ছিল, পাশাপাশি তাদের সাথে যারা জোটগতভাবে ছিল, সকলের ভূমিকাটাই একটা মানে হত্যাকারী অথবা হচ্ছে একটা হঠকারী এবং রাষ্ট্রের সম্পূর্ণ নেচারের বিপরীতে গিয়ে তারা অবস্থান নিয়েছে। তো সে জায়গা থেকে আমরা আওয়ামী লীগের যে রাজনীতি, যেটা ইতিমধ্যে দলীয় রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ, এটার সাথে আমরা একমত। এরপরে তাদের বিচার, আমরা বারবার যেটা বলেছিলাম যে তাদের বিচারটা নিশ্চিত করা। তো বিচারিক কার্যক্রমটাও ট্রাইব্যুনালের মধ্য দিয়ে কিছুটাই এগোচ্ছে। আবার এখানেও কিছু হতাশার বিষয় রয়েছে যে আওয়ামী লীগের লোকাল লেভেলের অনেক নেতারাই হচ্ছে তারা এখানে অর্থনৈতিক লেনদেনের মধ্য দিয়ে, সেটা সরকার দলীয় অনেকের সাথে লেনদেনের মধ্য দিয়ে তারা জামিন নিয়ে নিচ্ছে, অথবা হচ্ছে তারা তাদের মামলাগুলোকে উঠিয়ে নিচ্ছে বিভিন্নভাবে ফোর্স করে অর্থনৈতিক লেনদেনের মধ্য দিয়ে। তো এটা আমাদের জন্য দুঃখজনক। এই জন্য আমরা জামায়াত ইসলামী অথবা মানে ছাত্র শিবির না, শুধুমাত্র টোটাল জুলাইয়ের শক্তি এই আওয়ামী লীগের যে হত্যাকাণ্ড এবং তাদের যে অপরাধ, আমরা চাই যে এটা সুষ্ঠু বিচার বাংলাদেশে হবে। অনেকেই কিন্তু এখন প্রশ্ন করছেন যে আওয়ামী লীগের প্রতি জামায়াতের আগের যে মনোভাবটা ছিল সেটা তুলনামূলকভাবে নমনীয়তা অবস্থান করছে। আপনি কি বলবেন এ ব্যাপারে? নাকি এর পেছনে কোনো কারণ দেখতে পাচ্ছেন? না, আমি এটার সাথে টোটালি দ্বিমত। নমনীয়তার এখানে কোনো প্রশ্ন নেই, বরং হচ্ছে হত্যাকারী হত্যাকারী, খুনি খুনি। এবং খুনি হাসিনাকে খুনি হাসিনা হিসেবে মানে যতটা ছাত্র শিবির ফ্রেমিং বা ন্যারেটিভটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, তো আমি মনে করি সাধারণ মানুষ সবাই এটার সাথে একমত হয়েছেন। এবং হাসিনার নাম বললে এখন ছোট্ট বাচ্চাটাও হচ্ছে ওই যে খুনি শব্দটাকে ট্যাগ করে দেয়। তো এটা আমাদের জন্য আমরা মনে করি একটি বিশেষ বিষয়। তো নমনীয়তার কোনো প্রশ্ন না, বরং সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচারটা হচ্ছে এখানে মূল বিষয়। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে, আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা এ ব্যাপারে আপনার অবস্থানটা কি? বা আপনি কি মনে করছেন যে এই একটা গণতান্ত্রিক দেশে দলটি রাজনীতি করার সুযোগ পাবে, বা কি কি কারণে পাবে না বলে আপনি মনে করছেন যে না আসলে এই কারণের জন্য আমরা আওয়ামী লীগকে কোনোভাবেই আনতে চাচ্ছি না বা তার আসা উচিত না বলে আপনি ভাবেন? এটা আসলে বলতে চাইলে এটা নিয়ে আলাদা একটা এপিসোড করা উচিত যে আওয়ামী লীগের বাংলাদেশে কেন রাজনীতি করা উচিত না। তো প্রথমত হচ্ছে তারা কখনো বাংলাদেশপন্থী রাজনীতি করে না। আমি জাস্ট বেসিক কয়েকটা পয়েন্ট বলি। আপনি দেখবেন যে হাসিনা ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে এটা একটাও আমাদের বাংলাদেশ স্বার্থের সাথে যায় না। এবং এমন এমন তার মন্ত্রীরা বক্তব্য দিয়েছে যে আমরা ভারতকে যা দিয়েছি তারা আজীবন মনে রাখবে। এরপরে হচ্ছে আপনি আপনার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হাসিনার সময়, তো তিনি বলেছিলেন যে আমি ভারতকে বলে এসেছি যে হাসিনা গভর্নমেন্টকে টিকিয়ে রাখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা সেটা গ্রহণ করবে। তো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নির্বাচনে কি হবে, নির্বাচনে কে ক্ষমতায় থাকবে, তো সেটা যদি পাশের একটা রাষ্ট্র করে তাহলে তো এটা কখনো আমাদের জন্য কাম্য হতে পারে না। এরপরে আপনি জানেন যে বিডিআর হত্যাকাণ্ডে সেখানেও পার্শ্ববর্তী রাষ্ট্রটার একটা বিষয় ছিল। এরপরে হচ্ছে আমাদের বর্ডার কিলিং যে বিষয়টা, ফেলানি হত্যা
গণহত্যা থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতে। তো এরপরে আবার যখন হাসিনা পালিয়ে গেছে, দেখেন তাকে আশ্রয় দিয়েছে সেই রাষ্ট্র। তা আমি এখানে বেসিকলি হচ্ছে আসলে আওয়ামী লীগ কখনো বাংলাদেশপন্থী রাজনীতি করে নাই, তারা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বার্থের জন্য রাজনীতি করেছে। এই অর্থে তাদেরকে আসলে বাংলাদেশে রাজনীতি করা উচিত না। সেকেন্ড যে পয়েন্টটা বলতে চাই, যে তারা আসলে যে হত্যাকাণ্ডগুলো, যেটা আমি শুরু থেকে বলেছি, বাংলাদেশে যদি হত্যার রাজনীতি আপনি খেয়াল করেন, সেই ৭১-এর পর থেকেই রক্ষী বাহিনী গঠন করে যে হত্যাকাণ্ড, অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে যে হত্যাকাণ্ড, এরপরে ভিন্ন মত যারা ছিলেন তাদের যে হত্যাকাণ্ড, এই যাত্রাটাও তারা শুরু করেছিল। এরপর যে বাকশাল কায়েম করে বাংলাদেশে যে মানে একক বা হচ্ছে স্বৈরতান্ত্রিক যে সিস্টেমটা, এটা সর্বপ্রথম আওয়ামী লীগে করেছিল এবং শেখ মুজিব সাহেব করেছিল। তো এই ধারাবাহিকতা হাসিনা এসে আমরা সেটার একটা পূর্ণাঙ্গতা পেয়েছি, যে ফ্যাসিবাদী কাঠামো, ফ্যাসিবাদী রাষ্ট্র, ফ্যাসিবাদী দল। তো সে আলোকে তারা যেহেতু এখান থেকে পালিয়ে চলে গিয়েছে, তার যদি রাজনীতি করার ইচ্ছা থাকতো তাহলে তিনি স্যালেন্ডার করতে পারতেন। তিনি তো আর্মির কাছেই বলেছেন ক্ষমতা উনি ছেড়ে যাচ্ছেন। তো আর্মি চিফের কাছে তিনি স্যালেন্ডার করে এভাবে হেলিকপ্টারে যদি না পালিয়ে যেতেন, তাহলে হয়তো যারা মূল অপরাধী তাদেরকে চিহ্নিত করা হতো, বাকি মানুষগুলোকে অন্য কোনো দলে বা অন্য কোনো নতুন দল করে কাটতো। কিন্তু তারা যে পলিসির মধ্য দিয়ে গিয়েছে, আমার কাছে এই বেসিক পয়েন্টের আলোকে মনে হয় যে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। শেখ হাসিনা দেশে ফিরবেন, এই ঘোষণাটাকে আপনি কিভাবে দেখছেন? আইন, রাজনীতি, জনগণের দিক থেকে বিচার করলে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? উনি এটা খুব মজা করে ওই অনেকে বলেন আর কি, যে উনি আসলে যা বলেন উনি করেন তার উল্টাটা। যেমন উনি যখন দেশে ছিলেন আন্দোলনের সময় তিনি বলেন তিনি কখন পালিয়ে যান না। তা আমরা দেখেছি, একবার স্পষ্ট দেখেছি হেলিকপ্টারে তিনি উঠছেন, পালিয়ে যাচ্ছেন, এই দৃশ্য আমরা দেখেছি। তো এখন যেহেতু তিনি বলছেন যে তিনি দেশে ফিরবেন, আমার কাছে মনে হয় তিনি তার উল্টাটাই করবেন, আসলে তিনি কখনো ফিরবেন না। আচ্ছা, আর যদি উনি ফিরতে চান, তাহলে বাংলাদেশের জুলাইয়ের প্রজন্ম ওনাকে মোস্ট ওয়েলকাম জানায়, উনি আসুক, উনি স্যালেন্ডার করুক, এরপরে উনি আদালতে দাঁড়ান। আওয়ামী লীগের যে অনলাইন অ্যাক্টিভিস্টরা আছেন তারা দাবি করছেন যে শেখ হাসিনা ফেরার ঘোষণায় আপনারা ভয় পেয়েছেন। আসলে এই বিষয়ে কি বলবেন আপনি? এই বিষয়ে কিছুই বলার নাই। এটা হচ্ছে যে মানুষ যখন ওই একা একা নিজে ভয় পায়, তখন মানুষ, আমাদের গ্রাম দেশে যেটা প্রচলিত আর কি, অন্ধকারে তখন সে জোরে একটা চিৎকার দেয়, জোরে একটা কাশি দেয়, বিভিন্ন লোকের নাম বলে হচ্ছে নিজে নিজে কথা বলার চেষ্টা করে। তা আওয়ামী লীগের অবস্থাটা আসলে অনেকটা ওই পজিশনে আছে। তারা আসলে যে অপরাধ করেছে, এই অপরাধ বোধের কারণে আসলে তাদের ন্যূনতম কোনো বিবেক বোধ আর কাজ করছে বলে আমার কাছে মনে হয় না। তো এই জায়গাটা থেকে আসলে এগুলো তাদের নিতান্ত একটা প্রোপাগান্ডা, এছাড়া আর কিছু না। জুলাই অভ্যুত্থানের একজন অন্যতম অংশীদার আপনি, সে হিসাবে তরুণদের উদ্দেশ্যে যদি একটা বার্তা দিতেন যে আগামী 5 বছরে বাংলাদেশকে কোন 3টি বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলবেন আপনি? একটি রাষ্ট্র প্রথমত হচ্ছে এখানে আইনের শাসন, এবং আইনের শাসনটা গুরুত্বপূর্ণ, শৃঙ্খলাটা গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক সমৃদ্ধি গুরুত্বপূর্ণ। এরপরে আপনি জানেন যে বাংলাদেশে বিশাল একটা জনগোষ্ঠী রয়েছে, যুব সমাজ। তো এই যুব সমাজকে সঠিকভাবে গড়ে তোলাটা দায়িত্ব, এবং আমাদের বড় একটা পোর্শন আছে যারা শিক্ষিত বেকার। তো এই শিক্ষিত বেকারটা একটা রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যায়। তো আমরা চাইবো যে সকলে নিজের জায়গা থেকে যেন রাষ্ট্রের জন্য বোঝা না হয়ে এই যুব সমাজও নিজেদেরকে যোগ্য, দক্ষ হিসেবে গড়ে তুলবে, এবং যারা যেখানেই যাবে সেখানে যেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এই রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে পারে, তারা নিজেদেরকে সেভাবে করে গড়ে তুলবে। বর্তমানে আপনার চোখে আমাদের সমাজকে বিধ্বংসী করার জন্য 3টি কার্যক্রম বর্ণনা করুন, যেগুলোকে আমরা আসলে আমাদের সমাজের অস্থিরতা বৃদ্ধির জন্য দায়ী করছি। রাইট, প্রথমত হচ্ছে মাদককে আমি এখানে সর্বপ্রথম উল্লেখ করতে চাই, যে এটা আপনি জানেন যে বর্ডার হওয়ার কারণে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে মাদক বাংলাদেশে পুশ করা, এই জিনিসটা ঘটে। তো এটার কারণে অনেকগুলো অপরাধ এটার সাথে জড়িত। একজন মাদকাসক্ত ব্যক্তি আসলে শুধু নিজে ক্ষতিগ্রস্ত হয় না, সে নিজে হয়, পরিবার হয়, এবং সমাজের সকল অপরাধ। আমার রিসেন্ট টাইম যতগুলো অপরাধ সংগঠিত হয়েছে আপনি জানেন, যে রামিসা হত্যাকাণ্ডের সাথে যে লম্পট
প্রেক্ষাপট এবং যে অপরাধী জড়িত সে মাদকাসক্ত ছিল। এবং লক্ষ্মীপুরে যে একই পরিবারের মা মেয়ে চারজনকে হত্যা করে, সেখানে আমরা দেখি যে মাদকাসক্ত একজন ব্যক্তি ছিল। তো এটা একটা বড় বিষয়। এরপরে কিশোর গ্যাং, যেটা নতুন একটা কালচার তৈরি হয়েছে বাংলাদেশে, শুধু ঢাকা শহর না, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই সমস্যাটা আমরা দেখছি। তো এই কিশোর গ্যাং এর কারণে অনেক অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হচ্ছে। থার্ড যেটা বলবো যে বাংলাদেশ সমস্যার মধ্যে অর্থনীতির যে এখন আসলে বড় একটি অংশ রয়েছে যারা আসলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না। তো এই সবকিছু মিলে আশা করব যে এই তিনটি সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। দর্শক, প্রশ্ন থাকবে, প্রশ্ন চলবে। আবারও দেখা হবে আমাদের পরবর্তী অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।